ভোট গ্রহণের ৪১ ঘণ্টাতেও ফল আসেনি জাকসুর। এখনো ৬ হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি। দুপুরের মধ্যে ফল ঘোষণার আশা। ডাকসু এবং জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। ময়মনসিংহের ভালুকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, ২ যাত্রী নিহত, আহত অন্তত ১০ জন। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আহ্বানে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। দায়িত্ব নিয়েই ৫ মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কির। এবং প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ আবারও মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। স্বাগত। এখন বাণিজ্যে সঙ্গে আছি শরীফ রওশন। লোকবল বাড়ানোর পরও ভোট গ্রহণের ৪১ ঘণ্টাতেও ফল আসেনি জাকসুর। এখনো ৬টি হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, শেষ হয়েছে ১৫টির। এনে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহাদাত অভ্র এবং সাজিদ আরাফাত। তবে শুরুতেই অভ্র, আপনার কাছে জানতে চাই, জাকসুর কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে তো এখনো বাকি ৬টির। সেই হিসেব করলে দুপুরের আগে কি ভোট গণনা শেষ হয়ে ফল ঘোষণার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? রওশন, এই যে গণনা সেটি কিন্তু ম্যানুয়ালি হচ্ছে, যার কারণে ঠিক কখন শেষ হবে সেটি কিন্তু নিশ্চিতভাবে কোনোভাবেই বলা যাচ্ছে না। আর তার সাথে সাথে যদি জানিয়ে রাখতে চাই, যেই হল ১৫টির কিন্তু হচ্ছে ব্যালট বক্স খোলা হয়েছে এবং এখানকার যেই গণনা সেটিও কিন্তু শেষ হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে ৬টি, আর মাত্র ৬টি বাকি। তবে সেটি আদতে কত সময় লাগতে পারে সেই সম্পর্কে কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে যে দুপুরের মধ্যে ২টা অথবা ঠিক ২টার আশেপাশে কিন্তু হচ্ছে শেষ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। কেউ কেউ বলছেন যে তারও আগেও সম্ভাবনা আছে। তবে কতটা তাড়াতাড়ি হচ্ছে ভোট গণনা করা যাবে সেটা তার উপরে কিন্তু হচ্ছে নির্ভর করছে। আর এই যে গণনা, সেই গণনা আসলে সুনির্দিষ্টভাবে কখন শেষ হবে সেটি আমরা জানি না। তবে হয়তোবা আমরা আশা করতে পারি দুপুর। এছাড়াও কিন্তু গতকাল যখন শুক্রবার রাতের মধ্যে কিন্তু জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও নির্বাচনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানিয়েছিলেন কিন্তু গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ যেই ভোট, সেই ভোট গণনা শেষ হবে এবং বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন বলেও আশা করেছিলেন তিনি। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার কোনোটিই কিন্তু এখন পর্যন্ত হয়নি। এই যে দীর্ঘ সময়ের নাটকীয়তা, নানা রকম নাটকীয়তা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে হচ্ছে যখন হচ্ছে ভোট চলছিল প্রায় ৩টা নাগাদ কিন্তু হচ্ছে এই ছাত্র দলের ভোট বর্জন থেকে শুরু করে এর পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করেছি একজন শিক্ষিকা তিনি কিন্তু হচ্ছে এই যে এখানে যখন প্রবেশ করেন তখন কিন্তু তিনি হচ্ছে মারা যান। সেই জায়গা থেকে ও কিন্তু হচ্ছে একটা শোকের ছায়া আমরা লক্ষ্য করেছি। এই পুরো জাকসু নির্বাচনে কিছুটা হলেও প্রভাব পড়েছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে মাঝে কিন্তু অনেকটা সময় ভোটের যেই হচ্ছে ভোটের যে গণনা সেটি কিন্তু হচ্ছে বন্ধ ছিল। তার পাশাপাশি কিন্তু হচ্ছে এই ধীর গতির যে ভোট গণনা সেটির কিন্তু হচ্ছে কিছুটা হলেও গতি দিতে কিন্তু আরো বেশ কিছু টেবিল
টেবিল বসানো হয়েছে এবং গণনায় কিন্তু অনেক মানুষকে একই সাথে হচ্ছে এখানে আনা হয়েছে। আমরা দেখতে পেয়েছি 21টির মতো কিন্তু হচ্ছে টেবিল বসানো হয়েছে। সেই টেবিলে কিন্তু হচ্ছে গণনা চলছে একের পর এক। যেহেতু নাটকীয়তার অন্যতম একটি জায়গায় ছিল হচ্ছে এই যে হাতে গণনা, এটির কিন্তু কোনো ধরনের পরিকল্পনা ছিল না, বরঞ্চ ছিল যেই ওএমআর শিটগুলো আছে এগুলো শিটগুলো হচ্ছে মেশিনের মাধ্যমে গণনা হওয়ার কথা থাকলেও সেই মেশিনের মাধ্যমে কিন্তু হচ্ছে গণনা হয়নি। এর বড় একটি অভিযোগ আসে ছাত্র দলের পক্ষ থেকে, ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে। এর পরবর্তীতে কিন্তু হচ্ছে ম্যানুয়ালি এই যে এই ভোট গণনা, সেই ভোট গণনা কিন্তু হচ্ছে করার কথা জানানো হয়। এই জাকসু নির্বাচনের যে কমিশনার আছেন তিনি কিন্তু এটা আমাদেরকে জানান। এর পরবর্তী সময় আমরা দেখেছি যে ধীরগতির যেই গণনা সেটিকে সচল করতে গতকালকে রাত থেকে আমরা দেখতে পেয়েছি প্রায় 21টি হচ্ছে টেবিল বসানো হয়েছে এবং একের পর এক কিন্তু হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করে যাচ্ছেন তারা যে কোনো মূল্যেই হোক এই যে এই ফল গণনা, সেই ফল গণনা যেন হচ্ছে খুব দ্রুত করা যায়। তার পাশাপাশি কিন্তু হচ্ছে যদি জানিয়ে রাখতে চাই এই যে আজকে কিন্তু হচ্ছে তৃতীয় দিনের মতো হচ্ছে এই যে ফল গণনা সেটি কিন্তু হচ্ছে চলছে। তার পাশাপাশি বৃহস্পতিবার সকাল 10টা থেকে হচ্ছে বিকেল 5টা পর্যন্ত এই ভোটগুলো হচ্ছে সংগ্রহ হয়। এর পরবর্তীতে বৃহস্পতিবার রাতেই ফল ঘোষণা করার কথা থাকলেও আজ পর্যন্ত ফল ঘোষণা করা হয়নি। আশা করা যায় দুপুরের মধ্যেই এই যে এই ফল জাকসু নির্বাচনের ফল সেটি কিন্তু আমাদের হাতে আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, আমরা এবার জাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের প্রতিক্রিয়া জানতে চাই। সাজিদ, আপনি তো অনেকক্ষণ ধরেই প্রার্থীদের সাথে রয়েছেন, কথা বলছেন, দীর্ঘক্ষণ অপেক্ষার পর তারা কি বলছেন? মোটা দাগে বলতে গেলে অপেক্ষা যেন এই জাকসু নির্বাচনে এসে নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কেননা শুধু প্রার্থীরা নয়, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখানকার সাধারণ শিক্ষার্থী অনেকেই এখানে অপেক্ষায় আছেন। সেই অপেক্ষাটা আসলে 3 দিনের। আজকে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। সেই গণনা শেষ হয়ে তারপরে আসলে ফলাফল ঘোষণা করা হবে। 21টি হলে যে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যে 15টি হলের গণনা সম্পন্ন হয়েছে। এখনও 4টি হলের গণনা চলছে। তারপর আরও যে বাকি 2টি রয়েছে সেই 2টির গণনা শুরু হবে। অর্থাৎ এই যে গণনা কার্যক্রম সেটি শেষ হতে আজকে দুপুর নাকি বিকেল গড়াবে সেটি আসলে কেউই বলতে পারছে না। কেননা এখানে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হচ্ছে। সেই গণনা নিয়েই কিন্তু অনেকের মধ্যে একটি বিরক্তি রয়েছে। আমরা দেখছি দীর্ঘ অপেক্ষার পর অনেকেই এখানে অপেক্ষা করছেন। আমরা অনেক প্রার্থীকে দেখেছি গভীর রাত পর্যন্ত। গতকালকে দেখেছি আমরা ছাত্র শিবিরের যে কর্মীরা ছিলেন, যারা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সেই প্রার্থীরা ছিলেন, এছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন। সবার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন এই প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে এবং এই ফল ঘোষণা দেরিতে হওয়ার ফলে তাদের যে মন্তব্য, প্রতিক্রিয়া, তারা কিন্তু অনেকটাই কিন্তু অভিযোগ করেছেন যে এই নির্বাচন কমিশনারের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কথাই কিন্তু তারা বলেছেন। এবং আমরা নানান ধরনের অব্যবস্থাপনা কিন্তু দেখে আসছিলাম একেবারে বৃহস্পতিবার থেকে। ভোট গ্রহণ শুরু হওয়া থেকে একেবারে 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, অনেক জায়গায় অব্যবস্থাপনার কারণে সেটি পরে 9:30টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। সেখান থেকে আসলে এই যে অব্যবস্থাপনা সেটির শুরু। এরপরে ভোট গ্রহণের সময় নানান ধরনের জল্পনা কল্পনা, ভোট বর্জন থেকে শুরু করে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছিল। সব সমস্যা কাটিয়েই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়। তারপরে ফল ঘোষণার পালা যখন শুরু হয় তখন থেকে শুরু হয় কিন্তু আর এক ধরনের নাটকীয়তা। এখানে ছাত্রদল তারা ওএমআর মেশিনে যে ভোট গণনা হবে সেটিতে আপত্তি জানায়। সেই আপত্তিকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীতে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা শুরু হয়। সেখানে লোকবল সংকট ছিল। লোকবল সংকটের কারণে কিন্তু অনেকটাই মন্থর গতিতে এই ভোট গণনা চলছে। সেটি পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আবারও জানানো হয় যে লোকবল বাড়ানো হবে। লোকবল বাড়ানোর পরে কিছুটা গতি বৃদ্ধি পায়। তার মধ্যে একজন শিক্ষিকা মারা যান। এর মধ্যে একজন নির্বাচন কমিশনার এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যে সভাপতি সাত্তার স্যার, সেই শিক্ষক তিনিও কিন্তু পদত্যাগ করেন।
এইভাবেই কিন্তু নানা নাটকীয়তার মধ্যে চলছে। এখন যে দৃশ্য আমি দেখাচ্ছি, এখানে দীর্ঘ অপেক্ষার পর অনেকটাই শূন্যতা বিরাজ করছে। অনেকেই কিন্তু ক্লান্তিময় যে অপেক্ষা, সেই ক্লান্তিকর অপেক্ষার কারণেই এখান থেকে চলে গিয়েছেন তাদের যে হল রয়েছে কিংবা আশেপাশে যে বাসায় রয়েছে তারা, এবং পরবর্তীতে হয়তো তারা আর কিছুক্ষণ পরে এখানে আসবেন আমরা জানতে পেরেছি। কেননা এখানে কিন্তু প্রার্থীরা সকালের পর ভিড় করে থাকেন অনেকটাই, কিন্তু এখন পর্যন্ত হয়তো আপডেট তারা পাচ্ছেন যে 15টি হল, বাকি যে 6টি হল রয়েছে সেটি শেষ মুহূর্তে হয়তো তারা আবারও আসবেন এবং গণমাধ্যম কিংবা আমরা যারা রয়েছি তাদের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। তবে পাল্টা অভিযোগের মধ্য দিয়েই কিন্তু এই জাকসু নির্বাচন অনেকটাই নজর কেড়েছে বলা চলে দেশবাসীর কাছে, এবং অনেকে অভিযোগ করছিলেন এটি আসলে একটি খারাপ উদাহরণ হয়ে থাকবে, একটি অব্যবস্থাপনা সহ এখানে যে নানান ধরনের যে বিষয়গুলো হয়েছে সেটি আসলে আগামী দিনে নির্বাচন কেন্দ্রিক যে খারাপ একটি উদাহরণ সেটি হয়ে থাকবে বলে এখানকার যারা প্রার্থী এবং শিক্ষার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল এই মুহূর্তে জাকসু নির্বাচনের সবশেষ খবর। ভোট গণনা সহ জাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এদিকে শুক্রবার রাতেই ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুই সাত্তার। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সাংবাদিকদের জানান, নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি। বলেন, কোনো রাজনৈতিক চাপে নতি স্বীকার করেননি তিনি। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। এদিকে জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুই সাত্তারের পদত্যাগের পর প্রতিক্রিয়ায় ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান বলেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক, তাকে নির্বাচনের দায় নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারের পদত্যাগ মেনে নেবেন না তারা। 12ই সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রহসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই, এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে, এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সদ্য অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মডেল হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ডাকসুতে কিছু বিচ্যুতি আর জাকসুতে নির্বাচন অব্যবস্থাপনা থাকলেও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলে মত বিশ্লেষকদের। ছাত্র সংসদ নির্বাচনের স্বচ্ছতা অন্তর্বর্তী সরকারের অধীনে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের আস্থা অর্জন করবে বলেও মনে করছেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তারা। বাকিটা জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। ডাকসু নির্বাচনকে ধরা হয়েছিল ফেব্রুয়ারিতে হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের অ্যাসিড টেস্ট। শুধু ডাকসুই নয়, সদ্য অনুষ্ঠিত জাকসু ও আসন্ন অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোও এই পরীক্ষার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় 1.5 দশক ভোটাধিকার বঞ্চিত সাধারণ ভোটারদের নজরও ছিল ডাকসু ও জাকসুর দিকে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে দাবি উঠেছিল নির্বাচনকালীন সরকারের। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দুটি ছাত্র সংসদ নির্বাচন স্বচ্ছতা নিয়েই শেষ হয়েছে। তবুও প্রশ্ন, একটি সুষ্ঠু নির্বাচনের পথ কতটা উতরানো গেল? দমবদ্ধ পরিবেশ থেকে যখনই ডক্টর ইউনূস এসে দায়িত্ব নিয়েছেন, সবাই এটা আশার আলো দেখেছে। এখন তারা আস্থা রেখেছে যে ডক্টর ইউনূস যখন একটা ইলেকশন ঘোষণা করেছেন বা একটা ইলেকশন যখন হবে, তখন তারা মোটামুটি
প্রস্তুত যে হ্যাঁ ভোট দিব, এবং তাদের একটা আস্থা তৈরি হয়েছে। এখন ইলেকশন আসলে বিশেষ করে এই প্রথম দুটো ইলেকশন ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন, এটা যেহেতু সুষ্ঠুভাবে হয়েছে এবং এটার বিরুদ্ধে ওরকমভাবে কোনো কমপ্লেনও আসে নাই, সুতরাং আমাদের প্রান্তিক জনগণের সবারই মনে একটা ভরসা তৈরি হয়েছে যে ইলেকশন হয়তো সুন্দরভাবেই হবে। আমরা কিভাবে অংশীজনের কাছে পৌঁছেছি এবং একটা নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যে অন্তঃস্থ অংশীজন এবং বহিস্থ অংশীজন, অন্তঃস্থ অংশীজন তো আমাদের এখানে আপনারা জানেন শিক্ষার্থী, কর্তৃপক্ষ, বিভিন্ন ধরনের যারা আছেন, কিন্তু বহিস্থ অংশীজনও তো কম না, রাজনৈতিক দল, রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ, বিভিন্ন প্রতিষ্ঠান। সুতরাং এই দুয়ের মধ্যে যে একটা সমন্বয় করা সম্ভব এবং অত্যন্ত আন্তরিকতার সাথে সেই সমন্বয়টা করা সম্ভব, সেটা তো আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে অনুসরণ করা সম্ভব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ভাবনায় রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখার চেষ্টা ছিল বলে জানান সদ্য অনুষ্ঠিত ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস.এম. শামীম রেজা। এই নির্বাচনকে তিনি ব্যাখ্যা করছেন জাতীয় নির্বাচনের মাইক্রো মডেল হিসেবে। জাতি একটা নির্বাচনের মডেল দেখতে চাই। আমরা মনে করি না যে আমাদের নির্বাচনটাই পুরোপুরি প্রতিফলিত হতে হবে জাতীয় নির্বাচনের কাঠামোতে। জাতীয় নির্বাচন তো অনেক বড় আয়োজন, নির্বাচন কমিশন আছে, সচিবালয় আছে, দশকের পর দশক তারা নির্বাচন করেন। যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রত্যেকে তার সঙ্গে যুক্ত হন, আইন শৃঙ্খলা সহ আপনি জানেন যে বিপুল আয়োজন। আমাদের তো সে আয়োজন নাই, কিন্তু আমরা জাতির এই প্রত্যাশাটাকে গ্রহণ করেছি। পুরো 18 কোটি মানুষের যে দৃষ্টি আমাদের দিকে, সেটা আমরা তো কাঠামোগতভাবে হয়তো সেটা উত্তর দিতে পারবো না, কিন্তু একটা মডেল হিসাবে, একটা মাইক্রো মডেল হিসাবে আমার মনে হয় যে আমরা এই শতচাপের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি দিতে। ডাকসু ও জাকসুর এমন সাফল্যের পর জাতীয় নির্বাচনে অংশ নেয়া ভোটাররাও সরকারের উপর ভরসা পাবেন বলে মনে করছেন অধ্যাপক জিন্নাত আরা নাজনীন। ছাত্র সংসদ নির্বাচনের মডেল জাতীয় নির্বাচনে প্রয়োগ করারও পরামর্শ দেন তিনি। 16 বছরে যে আমাদের ইনস্টিটিউট তো সবই ধ্বংস হয়ে গেছে, এখন এইটুকু সময়ের মধ্যে ইনস্টিটিউট ওইভাবে তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে মানে ঢাকা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যদি মডেল হিসাবে নেওয়া হয়, এখানে কিভাবে কাজ হয়েছে, এবং ইচ্ছা করলে এখান থেকেও কিছু মানুষকে নিয়ে যাওয়া যায়, তাদেরকেও ওখানে মানে যদি নেওয়া হয়, আমার মনে হয় যে ইলেকশন পুরো প্রসেসটাই ভালো হবে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সাথে জড়িত অংশীজনরা আন্তরিক হলে ও প্রার্থীদের আচরণবিধির আওতায় নিয়ে আসতে পারলেই জাতীয় নির্বাচনেও এমন দৃষ্টান্ত স্থাপন সম্ভব। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। ময়মনসিংহে 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ময়মনসিংহের হালুয়া ঘাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত অন্তত 10 জনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য 6 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং পুলিশ। এ সময় দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়। কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন। ইতোমধ্যে দৌলতপুর এবং ভেড়ামারার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে নদী ভাঙন। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন যে নদী ভাঙনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আর ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? গেল কয়েকদিন ধরেই কিন্তু যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা চিলমারি এলাকার যে উদয়নগর যে বিজিবির যে ক্যাম্পটি, সেটি কিন্তু নদীগর্ভে এরই মধ্যে বিলীন হয়ে গেছে। শুধুমাত্র যে ওয়াচ টাওয়ারটি ছাড়া কিন্তু পুরো যে ক্যাম্পটি সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ক্যাম্পটি রক্ষায় কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বিজিবির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট যে দপ্তরে কিন্তু জানানো হয়েছিল যে এইটি আসলে রক্ষায়, যে এখানে যে জিও ব্যাগ ফেলে কিন্তু আসলে যে এটি আসলে প্রতিরক্ষায় যে বাঁধ যে নির্মাণের জন্য কিন্তু তারা যে জানিয়েছিলেন, তবে এটি তারা করেননি। এবং এতেই কিন্তু যে এই যে এলাকা সেখানে কিন্তু আসলে যে ভাঙন সৃষ্টি হয়, এবং ভাঙন সৃষ্টি হওয়ার পরেই পুরো এলাকার যে বেশ কিছু আসলে সেখানে যে মসজিদ, একটি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও যে জেলার বিভিন্ন প্রায় 17টি এলাকা কিন্তু এরই মধ্যে নদী ভাঙন দেখা দিয়েছে। এবং এছাড়াও যে ভেড়ামারা উপজেলার যে বাহাদুরপুর
মোহাম্মদপুর এবং যে জুনিয়াদহ এলাকার যে বিভিন্ন যে প্রাণের বরজ সহ যে ফসলি জমি সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে এই যে পুরো এলাকা, যে ভাঙন যে এলাকা, সেই এলাকাগুলোতে এখন তারা বিশেষ নজরদারিতে রেখেছেন এবং সেইখানে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তারা যে জিও ব্যাগ ফেলে সেই নদী ভাঙন যে প্রতিরক্ষা সেটি আসলে তারা করবেন বলে জানিয়েছেন। আমি একটু বলি যে মূলত এখানে যে ক্ষয়ক্ষতির যে বিষয়টি সেটি আসলে যে বিজিবির যে ক্যাম্পটি সেটি আসলে সেটি কিন্তু বিলীন হওয়ার কারণে কিন্তু এই যে এর পাশেই কিন্তু যে আপনার ভারত সীমান্ত, এটি কিন্তু পুরো একটি গুরুত্বপূর্ণ যে এলাকা এবং এতে কিন্তু যে সবচেয়ে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজিবির ক্যাম্পটি আসলে। এছাড়াও যে একটু বলে রাখি যে এছাড়াও যে ভাঙন যে এলাকাগুলো, সেই এলাকাগুলো তো এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা তারা কিন্তু সেখানে পরিদর্শন করছেন এবং সেই পুরো এলাকা যে ভাঙন যে রোধে সেটি কিন্তু কাজ করছেন বলে তারা জানিয়েছেন। এছাড়াও আরেকটু কথা বলে রাখি যে প্রতি বছর কিন্তু এই সময়ে কিন্তু পানি কমার সাথে সাথে কিন্তু যে ভাঙন সেটি কিন্তু দেখা দেয়। এই দেখা দেওয়ার কারণে কিন্তু যে এই নতুন করে যেই ভাঙন সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে রওশন। নদী ভাঙনের সবশেষ খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ। ফেনীর নদী খালগুলোতে দিন দিনই কমছে মাছ, যে কারণে হুমকির মুখে জেলেদের জীবিকা। অনেকে আবার এই পেশা ছেড়ে যাচ্ছেন অন্য পেশাতে। স্থানীয়রা বলছেন নদী এবং চর দখলের কারণে মাছের এই আকাল অবস্থা। অন্যদিকে মৎস্য বিভাগ বলছে দীর্ঘদিন খনন না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা, দূষণকেও দুষছেন তারা। সোলেমান ডালিমের প্রতিবেদন, ছবি তুলেছেন দুলাল তালুকদার। ফেনীর সোনাগাজীর জেলে পাড়ার দীপালি রানী ছেলে উত্তমকে পাঠিয়েছিলেন মাছ ধরতে, কিন্তু নদী থেকে খালি হাতে জাল নিয়ে ফিরতে হলো তাকে। জেলে পরিবারের পাতেই যেখানে মাছ কিনছে কালে ভদ্রে মাছ বিক্রি করে আয় উপার্জন তো পরের হিসেব। মাছ নাই নদীতে বিক্রি করবে কত, কেউ যে রান্না বাড়া করতে মারিয়ে না, ছেলে মেয়ে অনেক কষ্ট করিয়ে। একসময় প্রশস্ত ছিল ফেনী নদী, এখন নাব্য হারিয়ে অনেকটা খালের মতো। নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর, যার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। জেলেদের অভিযোগ প্রবাহ না থাকায় মাছ আর আসে না। জলদাসে চালান কিন্তু মাছ নাই। এই একটা সাগর ছিল, এই সাগর দিয়ে নদী বা জাল বাইতো জাল যায়, মাছ উড়িয়ে তো সাগর থেকে। বিভিন্ন আইটেমের অনেক মাছ ছিল, এখন কোনো মাছে নাই। যে সাগর নদীতে মাছ না থাকানে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, কিস্তি মিস্তি দিতে পারে না, হেঁটে ভাত খাইতে পারে না। নদীর মাছ ও নাব্য ফেরাতে এসব চর দখল মুক্তের কথা বলছেন স্থানীয়রা। এই জন্য প্রয়োজন প্রশাসনের উদ্যোগ ও সদিচ্ছা। যারা এই চরগুলা দখল করেছে, আমি মনে করি ডিসি মহোদয়, ইউনো মহোদয় যদি ইচ্ছা থাকে, তাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ এই নদীগুলা সরকারি জায়গাগুলো উদ্ধার করে এই নদীটা আবার নদীর পথে ফিরে আসতে পারে। সম্পূর্ণ অবৈধ দখলদারদের দখলে প্রায় 1000-এর উপরে মৎস্য খামার আছে এখানে। কোনো অবস্থাতে এটা দখল মুক্ত করা ছাড়া এই নদী, এই ফেনীবাসীর এই যে বন্যার উপদ্রব থেকে বাঁচবে না। দখল, দূষণ আর খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর প্রাণবৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন জমে থাকা দূষণে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড ও ভারী ধাতু, যা মাছ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। এদিকে মৎস্য বিভাগ বলছে দীর্ঘদিন খনন না হওয়ায় নষ্ট হচ্ছে নাব্য। নদী বাঁচাতে দখল মুক্ত করা জরুরি। দিন দিনে এই আমাদের নদীর পানিতে দেখেন যে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এখানে কার্বন মনোক্সাইড বা বিষাক্ত গ্যাসের একটা আধিক্য হচ্ছে। আর যখন পানিতে দূষণ থাকবে সেখানে মাছের প্রাপ্যতা বা আমরা যেটা বলি যে মাছের অ্যাভেলেবিলিটি থাকবে না। জেলার মৎস্য বিভাগের তথ্য মতে ফেনীতে নিবন্ধিত জেলে আছে প্রায় 5000, কিন্তু গত 5 বছরে 1000-এর বেশি জেলে এই পেশা ছেড়ে যুক্ত হয়েছেন অন্য কাজে। নদীর প্রবাহ ফিরিয়ে দখলমুক্ত করতে পারলে আবারও ফিরতে পারে মাছের প্রাচুর্য। জেলেরা আশায় আছেন নদী বাঁচলে তাদের জীবিকাও বাঁচবে। সোলাইমান ডালিম, এখন ফেনী। চাঁপাইনবাবগঞ্জের আমের সুনাম সারা দেশে। জেলায় প্রতি বছর উৎপাদন হয় কয়েক লাখ টন আম। আগে এসব আম কেবল হাট বাজারে বিক্রি হলেও বর্তমানে তা বেড়েছে অনলাইনে বিক্রির পরিমাণ। গেল 2 মাসে জেলায় অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। এতে চাষিরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ভোক্তারাও ঘরে বসেই পাচ্ছেন সতেজ আম। জেলার তরুণ উদ্যোক্তাদের অনলাইনে আম বিক্রির বিষয়ে নানা প্রশিক্ষণও দিচ্ছে
কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। একটু বেশি রাখি কারণ আমরা আপনাদেরকে শতভাগ নিরাপদ আমরা কিন্তু বাছাই করে পৌঁছাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের হাবিবুর রহমান 2005 সাল থেকে আম চাষের সঙ্গে জড়িত তিনি। আগে হাট বাজারে আম বিক্রি হলেও সময়ের পরিবর্তনে বর্তমান অনলাইনে আম বিক্রি করছেন তিনি। মূলত 2013 সালে চাপাই শপ নামে ফেসবুক পেজ খুলে আম বিক্রি শুরু করেন। বর্তমানে দিনে অন্তত 1 লাখ টাকার আম বিক্রি করছেন হাবিবুর রহমান। আমরা ফেসবুকের মাধ্যমে মূলত প্রচার প্রচারণা চালাই। এছাড়াও অন্যান্য সোশ্যাল মাধ্যম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা প্রচার প্রচারণা চালিয়ে থাকি। এই পর্যন্ত আমার যদি হিসাব দেই আমি প্রায় 500 মেট্রিক টন আম সারা দেশের উদ্দেশ্যে নিরাপদ আমগুলো কিন্তু সরবরাহ করেছি। শুধু হাবিবুর নয়, জেলায় 2 শতাধিক তরুণ উদ্যোক্তা এই মুহূর্তে অনলাইনে আম ব্যবসার সঙ্গে জড়িত। কর্মসংস্থান হচ্ছে শত শত মানুষের, এমনকি বাড়িতে বসে অনলাইনে আম বিক্রি করছেন নারীরাও। আমাদের এখন পার ডে আম যাচ্ছে, আজকে আম যাবে মোটামুটি 3 টন। এখন আমরা আমটাকে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি, যে গ্রাহক এই আমটা নিবে সে দেখে নিতে পারবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমটা হচ্ছে 50% মতো, 50% হচ্ছে পয়েন্ট ডেলিভারি হয়। তো এইটাই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের কাজ। সংশ্লিষ্টরা বলছেন ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ই-কমার্সের মাধ্যমে গেল 2 মাসে বিক্রি হয়েছে প্রায় 200 কোটি টাকার আম। তাই এই খাতকে এগিয়ে নিতে নানা প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বিগত কয়েক বছর ধরে ই কমার্সের মাধ্যমে আম বাজারজাতকরণ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় 2000 তরুণ উদ্যোক্তা এই পেশার সাথে জড়িত। তারা মূলত সিজনালে আমের ব্যবসা করে থাকে। বেশ কিছু তরুণ উদ্যোক্তা তৈরি হয়েছে যাদেরকে আমরা রপ্তানিযোগ্য এবং নিরাপদ আম উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছি। এই আমগুলো তারা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে তারা বিক্রি করে তারা স্থানীয় বাজারের চাইতে বেশি মূল্যে বিক্রি করে তারা কিছুটা লাভবান হচ্ছে। চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে 3,86,000 টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য প্রায় 7,500 কোটি টাকা। এখন চাঁপাইনবাবগঞ্জ। সারা দেশের মতো সিলেটেও প্রতি বছর আশঙ্কাজনকভাবে বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত শিশুদের সংখ্যা, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস। চিকিৎসকরা বলছেন এই রোগে শুধু শারীরিকভাবেই নয় বরং মানসিকভাবেও দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি কমাতে শারীরিকভাবে সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধেও অভিভাবকদের জোরালো ভূমিকার পরামর্শ ডাক্তারদের। সন্দীপন শুভর প্রতিবেদন। তানিয়া বেগম মাত্র 15 বছর বয়সে যার শরীরে বাসা বেঁধেছে ডায়াবেটিস। মানসিক ও শারীরিকভাবে এখন অনেকটাই বিপর্যস্ত তিনি। অল্প বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ায় চিন্তিত তানিয়ার পরিবারের অভিভাবকরাও। ডাক্তার নিজে সব হইসই, হওয়া বাদে পরীক্ষা টান দিছই, দেওয়া বাদে পরীক্ষা করছই, পরীক্ষা হইয়া তো ধরা পড়ছে ডায়াবেটিস। অপারেশন করে ঔষধ খাওয়াইছি, ঔষধ তো এখন বাচ্চার বয়স কম, এর গতিকে ডায়াবেটিস হয়ে গেছে। শুধু তানিয়া একা নন, গত কয়েক বছরে সিলেটে শিশু কিশোরদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নিজের সবসময় খালি মাঞ্জার থাকতাম, টিফান থাকতাম, কি ডায়াবেটিস করি আমরা মনও থাকতো, লক্ষণও করতাম না। ঘুমাইলে সকাল উঠে ওখানে খাওয়া বাড়ি ধরে আর উবাই লিভার ঠিক হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোরদের নিয়মিত শরীরচর্চার অভাব, খেলাধুলার সুযোগ না থাকা, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে দ্রুত বাড়ছে ডায়াবেটিস। এই ওবেসিটিটাই বর্তমান সময়ে টাইপ 2 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হওয়ার পিছনে খুব বড় একটা ভূমিকা রাখতেছে। টাইপ 2 হচ্ছে যাদের ধরেন কোনো এক্সারসাইজ কম করে, একটু স্থূল, ওভারওয়েট, এদের ক্ষেত্রে টাইপ 2 প্রবণতাটা বেশি আর কি বাচ্চাদের মধ্যে। শারীরিক নানা সমস্যার পাশাপাশি শিশুরা যেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত না হয় সে ব্যাপারে অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মানসিক সমস্যা হলে কেউ আসলে চিকিৎসকের কাছে যেতে চায় না। চিকিৎসকের কাছে যেতে চায় না কারণ আশেপাশের লোকজন যদি জানে যে তারা মানসিক রোগের চিকিৎসায় গেছে তাহলে সেই ক্ষেত্রে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়। আমার ধারণা ডায়াবেটিক জাতীয় অসুখের ক্ষেত্রেও অনেক ধরনের এরকম সামাজিক স্টিগমা তৈরি হতে পারে। নিয়ম মেনে না চলে তাহলে তো লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামে বাড়িতে মানুষরা আসলে বুঝে না যে কীভাবে মেনে চলতে হবে, তা থেকে অন্য সমস্যা হয়, তখন ক্ষতির কারণ হতে পারে। কিন্তু যদি নিয়ম মেনে চলে বা সব কিছু আমরা যেরকম গাইডলাইন দিয়ে মেনে চলে তাহলে বাচ্চা সুস্থ থাকবে।
চিকিৎসকদের মতে কমিউনিটি ভিত্তিক খেলার মাঠ গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা বাড়ানো এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করলে ভয়াবহ এই ঝুঁকি থেকে রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্ম। সন্দীপন শুভ, এখন সিলেট। এবার আন্তর্জাতিক। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানের পদে শপথ গ্রহণের পরই বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন সুশীলা কার্কি। নেপাল নিউজ দাবি করছে, অন্তর্বর্তী সরকার প্রধানের প্রস্তাবে তাৎক্ষণিক অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতিও। পাশাপাশি আগামী বছর মার্চের 5 তারিখ সাধারণ নির্বাচনের ঘোষণাও দিয়েছেন নেপালের এই অন্তর্বর্তী সরকার প্রধান। নতুন সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে ভারত। এদিকে নতুন সরকার প্রধান শপথ গ্রহণের পর কিছুটা হলেও স্বস্তিতে রাজধানী কাঠমান্ডুর বাসিন্দারা। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। বিচার বিভাগ থেকে অবসর নিয়েছিলেন আরও 8 বছর আগে। দেশের ক্রান্তিকালে আবারও ফিরে এলেন। হিমালয় কন্যা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ইতিহাস গড়লেন অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা কার্কি। শুক্রবার শপথ গ্রহণের পরপরই নেপালের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। পাশাপাশি আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বর্তমান পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব দেন তিনি। স্থানীয় গণমাধ্যম নেপাল নিউজে বলা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুশীলার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। প্রেসিডেন্টের অফিস নিশ্চিত করেছে, স্থানীয় সময় শুক্রবার রাত থেকে বিলুপ্ত হয়ে গেছে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ। এর আগে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদ অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু নবনিযুক্ত অন্তর্বর্তী সরকার প্রধান সুশীলা দাবি করেন, পার্লামেন্টের সদস্য নন এমন কেউ সরকার প্রধানের দায়িত্ব নিলে সংবিধান অনুসারে সংসদ ভেঙে দেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আর শুরু থেকেই নেপালে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের দাবি ছিল, বিগত সরকারের প্রতিনিধি পরিষদ ভেঙে নতুন সরকার প্রধানকে দায়িত্ব দিতে হবে। যদিও পার্লামেন্ট ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে দাবি করছে নেপালের বার অ্যাসোসিয়েশন। তবে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। নেপাল নিউজ জানায়, শুরুতে 7 সদস্যের একটি অস্থায়ী মন্ত্রিসভা গঠন করা হবে। তবে সেখানে জেনজির কোনো প্রতিনিধি থাকবে না। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা। এদিকে নতুন সরকার প্রধানকে স্বাগত জানিয়েছে ভারত। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেশী দেশে গণতন্ত্র সমুন্নত রাখতে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করবে নয়াদিল্লি। পাশাপাশি শুক্রবার থেকে স্বাভাবিক হয়েছে নেপাল ভারত সীমান্তে বাণিজ্য পরিস্থিতি। গেল মঙ্গলবার কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল হামি নেপাল নামের একটি সংগঠন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সুশীলা শপথ নেয়ার পর সামাজিক মাধ্যমে সাফল্য উদযাপন করতে দেখা গেছে তাদের। পাশাপাশি গেল 3 দিন ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করার পর অবশেষে শান্তি ফিরেছে রাজধানী কাঠমান্ডুতে। We were wanting her for a long time. देशले एउटा निकास पाएको छ र धेरै लामो समयपछि देशको राजनीतिक उसमा घटनाक्रममा पनि परिवर्तन आएको छ र देशले एउटा। এদিকে গণ আন্দোলনের রেশ কাটলেও এখনো নিরাপত্তা সংকট কাটেনি নেপালে। গেল কয়েকদিনে নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় 13,500 জন কয়েদি পালিয়ে গেছেন। এর মধ্যে কিছু কয়েদিকে গ্রেফতার করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ। পাশাপাশি শুক্রবার পর্যন্ত 268টি বেহাত হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নেপালের অশান্ত রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি এখন দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। জেনজি শিক্ষার্থীদের প্রস্তাবে সায় দিয়ে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেপালের শাসনভার গ্রহণ করেছেন তিনি। তবে কে এই সুশীলা কার্কি? বিস্তারিত থাকছে সঞ্জিতা ইসলাম তন্নির প্রতিবেদনে। শুক্রবার কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা না থাকলেও কার্কি সবচেয়ে বেশি পরিচিত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে। 2016 থেকে 2017 অল্প সময়ের সেই দায়িত্বকালে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন নীতির কারণে রাতারাতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
দুর্নীতি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা তাকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন। অবশেষে প্রেসিডেন্ট, সেনাপ্রধান ও আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের সমঝোতায় তার নামেই পড়ে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সিলমোহর। 1952 সালে পূর্ব নেপালের এক কৃষক পরিবারে জন্ম সুশীলা কার্কির। 7 ভাই বোনের মধ্যে বড় তিনি। 1972 সালে মহেন্দ্র মরাং ক্যাম্পাস থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেন কার্কি। এরপর 1975 সালে ভারতের বারাণসীর বানারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1978 সালে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেন। सुशीला कार्की 2061 सालमा वरिष्ठ 1979 সাল থেকে বিরাটনগরে আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি 1985 সালে মহেন্দ্র মাল্টিপল ক্যাম্পাসে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2009 সালে তিনি নেপালের সুপ্রিম কোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 1 বছর পর হন স্থায়ী বিচারপতি। 2016 সালের জুলাইয়ে তিনি প্রধান বিচারপতি পদে উন্নীত হন। कांग्रेस सरकार उनको विरुद्धमा उठ्यो। তবে 2017 সালের এপ্রিলে তাকে ঘিরে বড় বিতর্ক সৃষ্টি হয়। তৎকালীন ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও সিপিএন সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনেন। অভিযোগ ছিল দুর্নীতি বিরোধী সংস্থার প্রধানকে অযোগ্য ঘোষণা করার রায়ে তিনি পক্ষপাতিত্ব করেছেন। এ প্রস্তাবের কারণে সঙ্গে সঙ্গে তাকে স্থগিত করা হয়। কিন্তু সেই স্থগিতাদেশের বিরুদ্ধে জনমত তৈরি হয়। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নিজেই হস্তক্ষেপ করে সেই প্রক্রিয়া থামিয়ে দেয়। কয়েক সপ্তাহের মধ্যেই অভিশংসনের প্রস্তাব প্রত্যাহার করা হয় এবং কার্কি পুনরায় দায়িত্বে ফিরে আসেন। নেপালের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা ওলি। আর বিচার বিভাগের প্রথম নারী প্রধান থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থানই তাকে এনে দিয়েছেন জন আস্থা। এবার দেখার পালা অন্তর্বর্তী সরকারে সেই আস্থাকে কতটা ধরে রাখতে পারেন তিনি। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। পোল্যান্ডে ড্রোন আক্রমণের পর ন্যাটো সীমান্তের কাছে রাশিয়া এবং বেলারুশ জাপাট নামে সামরিক মহড়া শুরু করায় উত্তেজনা আরও বেড়েছে। এদিকে আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিবেচনায় নিয়ে বেলারুশের সাথে সীমান্তই বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। তবে ক্রেমলিন বলছে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নয়, কেবল সেনাদের দক্ষতা বাড়াতেই আগে থেকে এই মহড়া চালিয়ে আসছে তারা। তৌহিদুর রহমানের প্রতিবেদন। ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি পোল্যান্ডে চালানো ড্রোন হামলার জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও বেশি উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাট 2025। মহড়ায় ব্যবহার করা হচ্ছে পারমাণবিক সাবমেরিন, মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব অস্ত্র। পোল্যান্ডে ড্রোন হামলার পর ন্যাটো সীমান্ত এলাকায় জল, স্থল ও আকাশপথে একযোগে চলছে এই মহড়া। এমন পরিস্থিতিতে এটিকে রাশিয়ার যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড, যার কারণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেশটি। এরই মধ্যে বেলারুশের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পোল্যান্ড। Dziś o 24 zamknęliśmy ruch na granicy polsko-białoruskiej. Jest to związane z rozpoczynającymi się, ale tak naprawdę trwającymi manewrami Zapad. Manewrami, które wymierzone są wprost. যদিও ক্রেমলিন বলছে পোল্যান্ডের আকাশসীমায় তাদের ড্রোন অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ার আগেই এই মহড়ার পরিকল্পনা ছিল তাদের। আর এই মহড়ার উদ্দেশ্য কেবল তাদের সেনাদের দক্ষতা বাড়ানো। Приграничных стран в нормальных условиях конструктивного, мирного и дружеского сосуществования представители соседних стран всегда имеют возможность наблюдать за этими учениями. ন্যাটো ও রাশিয়ার মধ্যে এই চলমান উত্তেজনার মধ্যেই জাপাট মহড়ায় যোগ দিতে যাচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনীর 65 সদস্যের একটি দল। এতে স্থলবাহিনীর 57, বিমান বাহিনীর 7 এবং নৌবাহিনীর 1 সদস্য রয়েছেন। 10 থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে আলোচিত জাপাট মহড়া। ইউরোপের সঙ্গে রাশিয়ার উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় যৌথ সামরিক এই মহড়া জাপাট নামে পরিচিত। আর রুশ ভাষায় পশ্চিমকে বলা হয় জাপাট। সোভিয়েত ইউনিয়নের সময় প্রথম শুরু হয়েছিল জাপাট নামে এই মহড়া। এরপর বিভিন্ন সময় বিরতি দিয়ে যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে রাশিয়া ও বেলারুশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রাশিয়ার পূর্ব উপকূলের একটি অঞ্চলে 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ছিল প্রায় 40 কিলোমিটার। শুরুতে সুনামির আশঙ্কা করা হলেও তা বাতিল করে সতর্কতা তুলে নিয়েছে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার। গেল জুলাই মাসে 8.8 মাত্রার মারাত্মক ভূমিকম্প আঘাত হানে রাশিয়ার এই বিশেষ অঞ্চলটিতে। এবার খেলার খবর। এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচ জিতে দারুণ শুরু করেছে টিম বাংলাদেশ। সুপার 4 নিশ্চিত করতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। চ্যাম্পিয়ন হবার লক্ষ্যেই এগোচ্ছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বৈরথ বেশ আকর্ষণীয়। নিদাহাস ট্রফি থেকেই সাদা বলের যে কোনো ফরম্যাটে দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। এবার এশিয়া কাপেও বাঘসিংহের জমজমাট লড়াইয়ের অপেক্ষা। টি-20 ফরম্যাটে 20 বারের দেখায় শ্রীলঙ্কার 12 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 8টিতে। এর মাঝে নিরপেক্ষ ভিন্নতে শ্রীলঙ্কার 3 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 1টিতে। তবে গেল জুলাই মাসে শ্রীলঙ্কার ঘরের মাটিতে 2-1 ব্যবধানে লঙ্কানদের হারিয়েছে লিটন বাহিনী। শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময় খেলার অভিজ্ঞতা দলে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস তানজিম সাকিবের। শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। ওডিআই ওয়ার্ল্ড কাপে আমরা জিতছি, ইভেন লাস্ট সিরিজেও আমরা জিতছি তাদের সাথে। সো এটা আমাদেরকে একটা এক্সট্রা বুস্ট আপ দিবে। আর যেহেতু অনেক ম্যাচ খেলছি তাদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, প্রত্যেকটা প্লেয়ারকে জানি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবার পথটা কঠিন হলেও বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করেন তানজিম সাকিব। প্রতিপক্ষ যেই হোক সব ম্যাচেই জয়ের জন্য মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। একটা টুর্নামেন্ট যখন আমরা খেলতে আসছি এবং আমাদের টার্গেটটা অনেক হাই, আপনি যে টিমের এগেনস্টে খেলেন না কোনো, জেতাটা মুখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ইন্ডিয়া, পাকিস্তান। এশিয়া কাপের দলগুলোর বিশ্লেষণ নিয়ে বাংলাদেশকে নিয়ে আশ্বিনের তির্যক মন্তব্যকে পাত্তা দেননি তানজিম, বরং নিজের আগ্রাসী বোলিংয়ের মতোই জানালেন মাঠের খেলাতেই নিজের সেরা খেলাটা উপহার দিতে চান তারা। এগুলো আসলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো না বললো, আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, আমরা এখানে একটা টার্গেট নিয়ে আসছি, আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই, এটা দেখার কোনো বিষয় না আমি মনে করি। শনিবার শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় মুখোমুখি হবে দুই দল। ফারহান ইহসান, এখন ঢাকা। শেষ করছে এখন বাণিজ্য, তার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট গ্রহণের 42 ঘন্টায়ও ফল আসেনি জাকসুর। এখনও 5 হলের কেন্দ্রীয় সংসদের গণনা বাকি, দুপুরের মধ্যে ফল ঘোষণার আশা। ডাকসু এবং জাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই বলছেন বিশ্লেষকরা। জাতীয় নির্বাচনে মডেল হিসেবে প্রয়োগের পরামর্শ। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত, 10 জনকে হাসপাতালে ভর্তি। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর আহ্বানে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। দায়িত্ব নিয়েই 5 মার্চ নির্বাচনের ঘোষণা সুশীলা কার্কির। এবং প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ আবারও মাঠে নামবে টাইগাররা। সুপার 4 নিশ্চিতে শ্রীলঙ্কাকে হারানোর প্রত্যয় লিটনদের। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।